সালটা 2016। দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ডাকাতি হয়ে গেল $81 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1000 কোটি টাকা। অথচ এই ডাকাতিটা হলো একদম নিঃশব্দে। চালানো হলো না গুলি, কিংবা বন্দি করা হলো না কোনো গার্ডকে, এমনকি মারাও হলো না কাউকে। তাহলে কি করে হলো এত বড় ব্যাংক ডাকাতি? ভাবছেন তো? না, এটা কোনো হলিউড সিনেমা নয়। আজকে আমরা জানবো বাংলাদেশের সব থেকে বড় ব্যাংক ডাকাতিটা ঠিক কিভাবে হয়েছিল। একটা প্রিন্টার হঠাৎ করে খারাপ হয়ে গেল, আর একটা ছোট্ট বানান ভুল বাঁচিয়ে দিল $1 বিলিয়ন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সামান্য একটা বানান ভুল না হলে হয়তো সেদিন বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় $1 বিলিয়ন চলে যেত ডাকাতদের হাতে। কিন্তু কি করে সম্ভব হলো এই ব্যাংক ডাকাতি? কারাই বা ছিল এর পেছনে? আর আজ সেই টাকাগুলি বা কোথায়? আর বিশ্বের সব থেকে বড় ডিজিটাল ব্যাংক ডাকাতির ইনসাইড স্টোরিটা জানতে গেলে আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত থাকতেই হবে। 2016 সালের 5ই ফেব্রুয়ারি, শুক্রবার, বাংলাদেশে ছুটির দিন। সকালবেলা ডিউটি অফিসার যখন বাংলাদেশ ব্যাংকের 10 তলার সুইপ রুমে ঢুকলেন, ভাবলেন এটা সাধারণ যান্ত্রিক গোলযোগ। তিনি জানতেনও না এই নীরবতা আসলে ঝড়ের পূর্বাভাস। প্রিন্টারটা যখন ঠিক হলো, তখন সেই প্রিন্টার থেকে সব অদ্ভুত অদ্ভুত মেসেজ প্রিন্ট হতে থাকলো। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে জানতে চাওয়া হচ্ছে কেন বাংলাদেশ ব্যাংক এক রাত্রে এতগুলো পেমেন্ট রিকোয়েস্ট করেছে। এখানে বলে রাখি, সুইপ সিস্টেম হচ্ছে এমন একটা সিকিউর সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর রিকোয়েস্ট পাঠানো হয়, এবং এটা এমনই একটা নিরাপদ মেসেজিং সিস্টেম যেটা শুধুমাত্র দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোই ব্যবহার করে। বাংলাদেশ ব্যাংকের প্রচুর অর্থ জমা ছিল নিউ ইয়র্কের এই ফেডারেল ব্যাংকে। সব দেশই বিভিন্ন দেশের ব্যাংকে এরকমভাবে টাকা রাখে যাতে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের সময় কোনো সমস্যা না হয়। এবার ব্যাপারটাকে একটু সহজ করে বলি। ধরা যাক বাংলাদেশের বেশ কয়েকটা যুদ্ধ বিমানের প্রয়োজন, এবং তার জন্য তারা রাশিয়ার সাথে কথা বলে নিয়েছে। এখন রাশিয়া যে যুদ্ধ বিমানগুলো দেবে তার পরিবর্তে বাংলাদেশকে টাকা দিতে হবে। এখন এই যে টাকাটা দিতে হবে, সেই টাকাটা যদি ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের মাধ্যমে রাশিয়ার কাছে পাঠানো হয়, তাহলে অনেক সময় লেগে যাবে। এর জন্য বাংলাদেশ কি করেছে, রাশিয়ার ব্যাংকে টাকা জমা রেখেছে। তাই রাশিয়া যখন যুদ্ধ বিমানগুলো দেবে, তখন সে তার নিজের ব্যাংক থেকেই টাকাগুলোকে নিয়ে নেবে, যে টাকাগুলো বাংলাদেশ জমা করেছে। এবং এর ফলে পুরো ঘটনাটা হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। আর এই যে আমি উদাহরণটা দিলাম, এটা কিন্তু শুধুমাত্র বোঝানোর জন্যই। এবার ফিরে আসি আসল গল্পে। এই যে আমরা সুইফট সিস্টেম নিয়ে কথা বলছিলাম, এই সুইফট সিস্টেমে কি করা হয়, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর রিকোয়েস্ট পাঠানো হয়। আর যতবারই এই টাকা পাঠানোর রিকোয়েস্ট পাঠানো হয়, ততবারই অটোমেটিক প্রিন্টারে ছাপা হতে থাকে সেই নির্দেশগুলো। বাংলাদেশ ব্যাংকের এই সুইফট সিস্টেমেই ঢুকে পড়েছিল হ্যাকাররা। এবার যদি আপনি ভাবেন হ্যাকাররা হঠাৎ করে ব্যাংকের সিস্টেমে ঢুকে পড়লো আর দুমদাম করে টাকা ট্রান্সফার করে নিল, তাহলে কিন্তু আপনি ভুল ভাববেন। হ্যাকারদের এই সিস্টেমে ঢুকতে প্রায় 6 মাসেরও বেশি সময় লেগেছিল, এবং কি করে তারা ধীরে ধীরে এই সিস্টেমের একটা অঙ্গ হয়ে উঠেছিল, সেটাই জানাবো পরের পর্বে। বাংলাদেশ ও আমেরিকার দুটো ব্যাংক, এবং এই দুটো ব্যাংকের সিস্টেমের মধ্যে ঢুকে পড়া হ্যাকাররা হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিল সময়কে। আর বাংলাদেশ ব্যাংকের ফরেন কারেন্সির একটা বড় অংশ সংরক্ষিত ছিল ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কের একটা অ্যাকাউন্টে। এই তথ্যটাই ছিল হ্যাকারদের কাছে সব থেকে বড় সুযোগ। 2016 সালের হওয়া এই ব্যাংক ডাকাতির জন্য 2015-এর মাঝামাঝি থেকে হ্যাকাররা ধীরে ধীরে ব্যাংকিং সিস্টেমে ঢুকতে শুরু করে। কোনো তাড়াহুড়ো না করে দিনের পর দিন তারা অপেক্ষা করতে থাকে এবং তথ্য সংগ্রহ করতে থাকে। এই ক্ষেত্রে হ্যাকাররা ব্যবহার করেছিল একটা অত্যাধুনিক ম্যালওয়্যার, যাকে আমরা সহজ কথায় বলি কম্পিউটারের ভাইরাস। এই ভাইরাসটা শুধু ডেটা চুরি করতো না, এটা পর্যবেক্ষণ করত, শিখত এবং বিশ্লেষণ করত। দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ বাংলাদেশ ব্যাংকিং সিস্টেমে লুকিয়ে থাকা এই কম্পিউটার ভাইরাসটির সাহায্যে হ্যাকাররা নজর রাখত ব্যাংকের কাজকর্মের ওপর। কর্মচারীদের কাজের ধরন কি, কোন কর্মচারী কোন কাজটা করেন, কার কখন লগ ইন এবং লগ আউট টাইম, এমনকি ব্যাংক কর্মীদের ট্রান্সফারের প্যাটার্নও রীতিমতো রপ্ত করতে থাকে এই ভাইরাসটা। এবং তার সাথে সাথেই ভাইরাসটা শিখতে শুরু করে কিভাবে সুইফট সিস্টেম কাজ করে। মাসের পর মাস ধরে হ্যাকাররা এমনভাবে ব্যাংকিং কাজকর্মকে পর্যবেক্ষণ করতে থাকে যেন তারা ব্যাংকের অংশ। হ্যাকারদের কাছে 2016 সালের 5ই ফেব্রুয়ারি দিনটা ছিল একদম পারফেক্ট, কারণ সেই দিনটা ছিল শুক্রবার, আর বাংলাদেশে তখন সাপ্তাহিক ছুটি, অফিস বন্ধ, তাই নজরদারিও কম।
অন্যদিকে নিউ ইয়র্কে তখন মধ্যরাত, ফলে সেখানেও ব্যাংকিং অফিসারদের নজরদারির সম্ভাবনা খুবই কম। আবার ফিলিপিন্সে তখন সকালবেলা, তাই টাকা তুলে নিতে কোনো অসুবিধাও নেই। এবার আপনি ভাবতেই পারেন যে টাকা তোলার জন্য ফিলিপিন্সের মতন দেশকেই কেন বেছে নেওয়া হলো, সেটাও জানাবো। কিন্তু তার আগে জানবো সামান্য একটা বানান ভুল কিভাবে দেশের কোটি কোটি টাকা বাঁচিয়ে দিল। হ্যাকাররা সব হিসাব করে নিয়েছিল, কখন ব্যাংক বন্ধ থাকবে, কখন মনিটরিং সবচেয়ে কম হবে, কত পরিমাণ টাকা পাঠালে সন্দেহ কম হবে। এমনকি তারা ফিলিপিন্সের মতন দেশকে নির্বাচন করে ফেলে যেখানে টাকা সহজে লুকানো যাবে। এই সময় হ্যাকাররা তাদের পরিকল্পনা মাফিক কাজ শুরু করে। তৈরি করা হয় ভুয়ো মেসেজ, যা দেখতে হুবহু সুইফট ট্রান্সফারের মেসেজের মতন। সফটওয়্যারের সবকিছু এমনভাবে ডিজাইন করা হয় যাতে সন্দেহের অবকাশই না থাকে, ঠিক যেন মনে হয় বাংলাদেশ ব্যাংক নিজেই বিদেশে টাকা পাঠানোর নির্দেশ পাঠাচ্ছে। মোট 35টা ট্রান্সফার রিকোয়েস্ট পাঠানো হয় ওই রাতে, এবং আপনি জানলে অবাক হবেন এই মোট 35টা ট্রান্সফার রিকোয়েস্টের মোট অর্থের পরিমাণ ছিল প্রায় $1 বিলিয়ন। লক্ষ্য ছিল ফিলিপিন্সের একটি ব্যাংকের 5টি অ্যাকাউন্ট। সব কিছুই চলছিল একদম নিখুঁত, ঠিক যেন হলিউড সিনেমার কোনো হাইস্ট প্ল্যানের মতন। কিন্তু এত কিছু নিখুঁতের মাঝে হ্যাকাররা করে ফেলল একটা ছোট্ট ভুল। সুইফট সিস্টেমে প্রথম 4টে রিকোয়েস্ট পাঠানোর পর 5 নম্বর রিকোয়েস্টটা করতে গিয়ে ফাউন্ডেশনের জায়গায় লিখে ফেললো ফান্ডেশন। আর এই অস্বাভাবিক বানান ভুল দেখে ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কের কর্মকর্তাদের সন্দেহ শুরু হলো। তারা সঙ্গে সঙ্গে ট্রান্সফারগুলোকে আটকে দিলেন, কিন্তু ততক্ষণে হয়ে গেছে অনেকটা দেরি। এই 4টে ট্রান্সফারে মোট প্রায় $81 মিলিয়ন ট্রান্সফার করে ফেলা হয়েছে ইতিমধ্যেই ফিলিপিন্সের ওই 5 অ্যাকাউন্টে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1000 কোটি টাকারও বেশি। এই মোট $81 মিলিয়ন পৌঁছে যায় ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন। সেখান থেকে সেই টাকা চলে যায় ফিলিপিন্সের ক্যাসিনোগুলোতে, এবং মুহূর্তের মধ্যেই 1000 কোটি টাকা জুয়ার টেবিলে অদৃশ্য হয়ে যায়। কিন্তু কারা করলো হ্যাক? এই হ্যাকিং গ্রুপের পেছনের মানুষগুলোকে কে? এই ব্যাংক ডাকাতির খবরটা ছড়িয়ে পড়ার পর সারা বিশ্ব জুড়ে তদন্ত শুরু হয়। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এতে যুক্ত হয়। তদন্তে উঠে আসে উত্তর কোরিয়ার এক হ্যাকিং গ্রুপ, যার নাম লাজারাস। লাজারাস গ্রুপ হলো উত্তর কোরিয়ার একটা কুখ্যাত সাইবার হ্যাকার সংগঠন, যাদের বিরুদ্ধে বিশ্বের বড় বড় সাইবার হামলার অভিযোগ রয়েছে। ধারণা করা হয় এই গ্রুপটি সরাসরি নর্থ কোরিয়া সরকারের মদতে পরিচালিত, এবং তাদের লক্ষ্য হচ্ছে বিভিন্ন দেশের অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা, বিভিন্ন দেশের ব্যাংকিং অ্যাকাউন্টে ঢুকে গিয়ে সেই টাকা আত্মসাৎ করা। কিন্তু প্রশ্নগুলো থেকেই যাচ্ছে, ফিলিপিন্সের ওই ব্যাংক ম্যানেজার কি জানতেন না এই টাকাগুলো কোথা থেকে এসছে? কেন বাংলাদেশ ব্যাংকের ম্যালওয়্যার সিকিউরিটি এতটাই দুর্বল ছিল যে একটা সাধারণ ম্যালওয়্যার বাংলাদেশ ব্যাংকের পুরো সিস্টেমকে তছনছ করে দিল? এই ঘটনায় ওই গুরুত্বপূর্ণ প্রিন্টারটা কাজ না করায় সুইফট ট্রান্সফারের সময় রিপোর্ট পর্যন্ত প্রিন্ট হয়নি, ফলে সন্দেহজনক লেনদেনের সময় কেউ তা দেখতেই পায়নি। সবথেকে বড় রহস্য হলো এই ঘটনার প্রায় 10 বছর কেটে যাওয়ার পরেও বাংলাদেশ সরকার এই টাকার একটা বড় অংশ এখনো পর্যন্ত উদ্ধারই করতে পারেনি। ফিলিপিন্সের ক্যাসিনোগুলোতে এই টাকা এমনভাবে লন্ড্রিং করা হয় যে তার হদিশ পাওয়া হয়ে গেছিল প্রায় অসম্ভব। আপনার কষ্ট করে ব্যাংকে জমানো টাকা কি সত্যিই নিরাপদ? কি মনে হয় আপনাদের? অবশ্যই জানাবেন কমেন্টে। 2016 সালের সেই রাত আমাদেরকে শিখিয়েছে এখন আর দেশ দখল করতে গেলে কোনো অস্ত্রের প্রয়োজন নেই। ল্যাপটপের কয়েকটা ক্লিকের মাধ্যমেই একটা দেশের পুরো অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া সম্ভব। বাংলাদেশ কিন্তু পুরো টাকাটা ফেরত পায়নি, কিন্তু এই ঘটনাটা বিশ্বের সাইবার সিকিউরিটিকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। এই ডিজিটালাইজেশনের যুগে আপনার পাসওয়ার্ড এবং আপনার ব্যাংকে রাখা টাকা বা তথ্য কতটা নিরাপদ? কি মনে হয় আপনাদের? অবশ্যই জানাবেন কমেন্টে। নমস্কার, আমি স্বপ্নাধিক, ফিরে আসছি পরের ভিডিওতে। আর ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।